পেনাল্টি। আসলে এটা কিন্তু একটা ভুল ধারণা। লার্নিং লিমিটেডটা কিন্তু মেটার তরফ থেকে কোনো পেনাল্টি না। একটা মানুষ একই জিনিস বারবার দেখতে দেখতে কিন্তু বোর হয়ে যায়। আমরা সবাই অ্যাড রান করতে চাই, কিন্তু আমরা কেউ মেটার অ্যাডভার্টাইজিং পলিসিটা পড়ে দেখি না। ক্লায়েন্টদেরকে আমরা এটা কমিউনিকেট করতে খুব ডিফিকাল্ট হয়ে যায় যে মার্কেটিংটা একটা ম্যারাথন। পার লিড কস্ট হচ্ছে $50। ওকে, $50 এবং পার ডে আমি 10টা করে লিড পাচ্ছিলাম। অ্যাড করার পরে দেখা গেল যে আমার কস্ট পার লিড খরচটা $150 হয়ে গেল। আমার 3 গুণ খরচ বেড়ে গেল। ঘন্টায় $100 চার্জ করে। আমি সকালবেলা শেখা শুরু করব, আমি বিকালবেলা মেটা মার্কেটার হয়ে যাব। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি প্রথমত আমি খুবই এক্সাইটেড এবং আমি খুবই গ্রেটফুল যে আমি আপনার মতো একটা পারসনকে আজকে আমার সাথে পেয়েছি। অ্যান্ড দিস ইজ গোইং টু বি অ্যান অ্যামেজিং পডকাস্ট, যেখানে হচ্ছে আমরা মেনলি মেটা মার্কেটিং, আপনার কেরিয়ার, আপনার স্টোরি, অ্যাট দ্য সেম টাইম মেটা মার্কেটিং এর ফিউচার, আমরা এই সকল কিছু আলোচনা করব। জি। সো আশা করছি খুবই অ্যামেজিং একটা সময় কাটবে অ্যান্ড আপনার থেকে আমি অনেক অসাধারণ ইনফরমেশন আজকে বের করে আনতে পারবো। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তো প্রথমত হচ্ছে আমার পডকাস্টটা শুরু করার আগে অবশ্যই পরিচয় পর্বটা হওয়া উচিত। তো প্রথমত হচ্ছে আমি আপনার পরিচয়টা একটু জেনে নেই, যাতে করে অডিয়েন্স আপনার ব্যাপারে শুরুতেই জেনে যেতে পারে। আমি ইব্রাহিম খলিল, একজন মেটা সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল। আমি আপওয়ার্ক.com এ একজন টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি 2013 সাল থেকে। 11 বছর আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে আছি আপওয়ার্ক.com এ। আছে, তো এই হচ্ছে আমার পরিচয়। আচ্ছা, তো 11 বছর যাবৎ হচ্ছে আপনি আপওয়ার্কে কাজ করছেন অ্যান্ড মেটা মার্কেটিং এর আমি যেটাও জানি যে আপনি হচ্ছে মেটা সার্টিফাইড একজন পারসন। তো এখন হচ্ছে আবার প্রথমত সবচেয়ে জানার কিউরিসিটি যে আপনি যেই সময় শুরু করেছেন সে সময় হয়তো আমাদের হাতে ফোন বা কম্পিউটার কি সেটা আমাদের ছিলই না একটা সময় 2012-13 সালের দিকে। তখন আসলে আমরা ফোনই হাতে পাইনি, কম্পিউটার তো অনেক দূরের বিষয়। তো ওই মুহূর্তে ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করাটা কিভাবে হলো আসলে আপনার? অবশ্যই। সত্যিকার অর্থে ওই সময় অত ফ্রিল্যান্সিং এর ইনফরমেশন ছিল না এবং সময়টা খুবই চ্যালেঞ্জিং ছিল। ফ্রিল্যান্সিং এর যে ল্যান্ডস্কেপটা সেটা খুবই ফ্রিল্যান্সিং ছিল এবং তখন ওই সময় আপওয়ার্ক অ্যাকচুয়ালি ওডেক্স ছিল এবং এটা খুবই চ্যালেঞ্জিং একটা সময় ছিল। ইনফরমেশনের অনেক ল্যাকিংস ছিল এবং ইনফ্রাস্ট্রাকচার অত ভালো ছিল না, অত ইন্টারনেট ফ্যাসিলিটি ছিল না। সেই সময়টা চ্যালেঞ্জিং ছিল। তারপরেও আমি 2013 সালের জুন মাসে শুরু করি এবং একজন ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে আমি কাস্টমার সাপোর্ট দিয়ে এই আপওয়ার্ক মার্কেট প্লেসে আমার জার্নিটা শুরু করি। আচ্ছা, সেক্ষেত্রে আসলে আপনার আ ফ্রিল্যান্সিং সেই সময়ে মানুষ যেহেতু জানতই না, আপনি আসলে কিভাবে এটার সাথে পরিচিত হলেন বা আপনার এই ব্যাপারটা সম্পর্কে আপনি জানলেন কিভাবে? আচ্ছা, এটা সম্পর্কে আমি জেনেছিলাম বিভিন্ন টিভি চ্যানেলে মাধ্যমে জেনেছিলাম যে সময় ফ্রিল্যান্সিং করার একটা সুযোগ আছে, হ্যাঁ? এবং আমি যেহেতু একটা মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে কাজ করতাম, সে সময় আমার কিছু কলিগ ছিল এই বিষয়ে তারা আলাপ আলোচনা করেছিল। তো সেই থ্রুতে আমি জেনেছিলাম এবং হঠাৎ করেই আমি আমার যে জবটা হারাই এবং ওই সময় যে একটা জব পাওয়ার চ্যালেঞ্জ এবং আমার যে নিজের পার্সোনাল লাইফে যে জব নিয়ে যে চ্যালেঞ্জ ছিল, আমাকে আমার জবে যাওয়ার জন্য লম্বা একটা সময় জার্নি করতে হতো বাসা থেকে এবং সে সময় যে জবের ইনক্রিমেন্ট, সেলারি অত ভালো ছিল না। তো এজন্যই আমি আমার কলিগদের থ্রুতে জেনেছিলাম যে ফ্রিল্যান্সিং এ খুব ভালো একটা সম্ভাবনা আছে এবং তখন বাংলাদেশ থেকে রাসেল আহমেদের মতো যারা ফ্রিল্যান্সার তারা মাত্র শুরু করেছে এবং তারাও আমার ইন্সপিরেশন ছিল এবং তাদেরকে দেখে আমি ফ্রিল্যান্সিং শুরু করেছি। গ্রেট, গ্রেট। আচ্ছা, তো আপনি বর্তমানে হচ্ছে আগে যে ডাটা এন্ট্রি সার্ভিস দিতেন, এখন তো অবশ্যই সেটা আর দেওয়া হচ্ছে না। আপনি এখন মেটা মার্কেটিং বা আমরা যেটাকে কমন ভাষায় জানি ফেসবুক মার্কেটিং, সেটার সাথে সম্পর্কিত একটা কাজ, সেটার সার্ভিস আপনি দিয়ে যাচ্ছেন। তো আপনার এই মেটা মার্কেটিংটা চুজ করার পিছনে আসলে কারণটা কি ছিল? আমি মূলত 2017-18 সালে শুরু করি। তখন এটা মেটা মার্কেটিং ছিল না। তখন ছিল ফেসবুক মার্কেটিং, হ্যাঁ? এবং ওই সময় আমি দেখলাম যে আমি যেই মার্কেট প্লেসে কাজ করতাম upwork.com এ এই স্কিলটার প্রচুর ডিমান্ড রয়েছে, হ্যাঁ? অনেক ক্লায়েন্ট আসছে এবং তারা ফেসবুক মার্কেটার খুঁজছে। তো এইজন্য আমি এই মার্কেট প্লেসে সুইচ করি এবং যেহেতু এটা মার্কেটিং রিলেটেড একটা জব, এটা একটা চ্যালেঞ্জিং ছিল।
পেমেন্ট মেথড ভালো ছিল এবং একটা ক্যাম্পিং দেখা যেত যে একটা ক্লায়েন্ট লম্বা সময় রান করছে এবং দীর্ঘ সময় কাজ করার একটা সুযোগ ছিল এবং ওই সময় থেকে আমি কিছু, কিছু ক্লায়েন্টের সাথে ৬ থেকে ৭ বছর ধরে কাজ করছি এবং এখনো কাজ করে যাচ্ছি। তো যেহেতু পেমেন্ট মেথডটা ভালো ছিল, স্কিলটার অনেক ডিমান্ড ছিল এবং লম্বা সময় কাজ করার একটা সুযোগ ছিল, সেজন্য আমি এই Facebook মার্কেটিং এ সুইচ করেছি। এখন মেইনলি হচ্ছে আপনার শুরুর জার্নিটা আমরা জানলাম। এখন আমরা মেটা মার্কেটিং সম্পর্কে আসলে আস্তে, আস্তে জানা শুরু করি। বিকজ বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি যে ডিজিটাল মার্কেটিং বা এই Facebook মার্কেটিংটা খুবই কমন একটা স্কিল। ইভেন আফটার দ্যাট এখনো হচ্ছে মানুষের এই ব্যাপারে সম্পূর্ণ ধারণাটা হয়নি। তারা এখনো Facebook পোস্টিং এর মধ্যেই এখনো আটকে আছে। তো আমরা আসলে মেটা মার্কেটিং নিয়ে আরো জানার চেষ্টা করবো এবং আমরা হচ্ছে ইন ডিটেইলস এ কথা বলবো আসলে মেটা মার্কেটিং জগতে আমরা আসলে কিভাবে ঢুকতে পারি। ওকে, তো প্রথমত হচ্ছে আমার একদম বেসিক একটা কোয়েশ্চেন যে মেটা মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটার আসলে গুরুত্বটাই বা কি? আচ্ছা, মেটা মার্কেটিংটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা স্কিল। কারণ দেখেন আপনি যদি মেটা ২০২১ এ হয়তো লঞ্চ হয়েছে, হ্যাঁ? ২০২১ এ লঞ্চ হয়েছে। মেটা কিন্তু ধীরে, ধীরে আপনার ১ম এ Facebook, তারপরে হচ্ছে Instagram, তারপরে বিভিন্ন প্ল্যাটফর্মকে সে অ্যাকোয়ার করেছে। WhatsApp এর মতো প্ল্যাটফর্মকে অ্যাকোয়ার করেছে। এবং আল্টিমেটলি সে এসে সে সবগুলো প্ল্যাটফর্মকে নিয়ে একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে যেটার নাম হচ্ছে মেটা। তো এখন এই যে আপনি যদি মেটা মার্কেটিংটা শেখেন তাহলে কিন্তু আপনি Facebook মার্কেটিং, Instagram মার্কেটিং এবং WhatsApp মার্কেটিং মানে মেটার যত প্ল্যাটফর্ম আছে সে সবগুলি প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনি অ্যাড রান করতে পারবেন। মানে আপনার অডিয়েন্সটাকে আপনি অনেক বিস্তৃত করতে পারবেন এবং আপনার প্রোডাক্ট এবং সার্ভিসকে একটা ব্রড অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারবেন। তো এইজন্য মেটা মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি লোকাল পার্সপেক্টিভস এ বলেন, যদি দেশের প্রেক্ষিতে বলেন অথবা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ এও বলেন, মেটা মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ টু রিচ টু এ লার্জ অডিয়েন্স। গ্রেট। আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটিং সেক্টর যেটাকে আমরা বলি বা ডিজিটাল মার্কেটিং বলি, ডিজিটাল মার্কেটিং সেক্টরটার ভিতরে আহ, এই মেটা মার্কেটিংটা তো অবশ্যই এটার ভিতরে ঢুকছে। তো এই মেটা মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির কতটুক অংশ বা এটার গুরুত্বটা কত পার্সেন্ট বলে আপনি মনে করেন? আমি বলব এটা 60% এর উপরে, হ্যাঁ? কারণ আপনি যদি শুধুমাত্র মেটার আন্ডারে চিন্তা করেন, আপনার মেটার যেই সমস্ত প্ল্যাটফর্মগুলি আছে যেমন Facebook আছে, Instagram আছে, WhatsApp আছে, Messenger আছে। তো এটা কিন্তু একটা লার্জার অডিয়েন্সকে কাভার করছে, হ্যাঁ? এজন্য আমি বলব যে মেটার যে কাভারেজ সেটা প্রায় 60% এর উপরে। এটা অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, হ্যাঁ? আমার মতে আরকি এটা 60% এর উপর বেশি কাভার করছে। গ্রেট। আচ্ছা, এখন নরমালি হচ্ছে আমরা মনে করি যে মেটা মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং শব্দটা আমি ব্যবহার করি। ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমার হচ্ছে শুধুমাত্র এই আ আমরা শিখবো অনলি বিকজ আবার ফ্রিল্যান্সিং করতে হবে বা আমাকে হচ্ছে মার্কেট প্লেসিং এ কাজ করতে হবে। বাট নরমালি কিন্তু এটা অনেক পার্সপেক্টিভ এর মানুষের আসলে দরকার। তো অ্যাজ এন এক্সাম্পল স্মল বিজনেস যারা ছোট বিজনেস করে তাদেরও কিন্তু সেটা দরকার। তো এই ফেসবুক মার্কেটিংটা স্মল বিজনেস হোক বা বিগ বিজনেস হোক তাদেরকে কিভাবে হেল্প করে? আচ্ছা, আপনার বিজনেস ছোট হোক বা বড় হোক, মেটা মার্কেটিং বা ফেসবুক মার্কেটিংটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। স্মল বিজনেসের জন্য মেটা মার্কেটিং গুরুত্বপূর্ণ কেন? কারণ আপনি খুব কম বাজেটের মধ্যে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে পারছেন এবং মেটার যে টুলসগুলি আছে মোস্ট অফ দ্য টুলস ফ্রি এবং যেটা স্মল বিজনেসগুলি খুব সহজে এফোর্ড করতে পারে এবং মেটার যে সমস্ত কনটেন্ট আপনি যদি আপনার কনটেন্ট স্ট্র্যাটেজির থ্রুতে যান, আপনি যদি এভাবে চিন্তা করেন যে প্রথমে আপনি একটা ছোট ব্যবসা হিসেবে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান, তো সেক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন এবং সেটার খরচ কিন্তু খুবই মিনিমাম এবং আপনি যদি অ্যাডের পিছনে খরচ নাও করতে চান, আপনি ধীরে, ধীরে কিন্তু আপনি আপনার কনটেন্ট দিয়ে আপনার পেজটাকে রিচ করতে পারবেন এবং আপনার টার্গেট অডিয়েন্সের কাছে কিন্তু অর্গানিকলিও পৌঁছাতে পারবেন। যেহেতু আপনি অর্গানিকলি আপনার অডিয়েন্সের কাছে ধীরে, ধীরে, ধীরে পৌঁছাতে পারবেন, সেহেতু এইজন্য স্মল বিজনেসগুলির জন্য এই মেটা মার্কেটিং বলেন বা ফেসবুক মার্কেটিংটা বলেন খুবই গুরুত্বপূর্ণ। আর লার্জ অডিয়েন্সগুলি তো এটাকে ব্যবহার করছে, সর্বোত্তম ব্যবহার করছে। যেভাবে হোক তাদের বাজেট দিয়ে অ্যাড রান করে অথবা অর্গানিক ক্যাম্পেইন এর থ্রুতে। ওকে, গ্রেট। আচ্ছা, তো বর্তমানে আসলে একটা আপনি কথা বললেন যে অর্গানিক মার্কেটিং, আবার এখানে একটা টার্ম আসে পেইড মার্কেটিং। এখন আসলে অনেকে আসলে জিনিসটা বুঝেও না।
তো আপনি জাস্ট একটু সিম্পলি বলে দেন আসলে অর্গানিক মার্কেটিং আর পেইড মার্কেটিং এর মধ্যে পার্থক্যটা কি এবং আসলে কোনটাতে ফোকাস করাটা একটা ব্র্যান্ডের জন্য বেশি উচিত? আচ্ছা, অর্গানিক প্রথমে আমি আনসার করতে যাচ্ছি যে অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, অর্গানিক মার্কেটিং হচ্ছে যে আপনি আপনার পেজের থ্রুতে আপনি কনটেন্ট আপলোড দিচ্ছেন এবং এটা আ কোনো পেমেন্ট করা ছাড়াই আপনি আপনার অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আর পেইড মার্কেটিং হচ্ছে আপনি একটা পোস্ট দিলেন সেটাকে অ্যাড ম্যানেজারের মাধ্যমে অথবা বুস্টিং করে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দিলেন, হ্যাঁ? এখন দুটো জিনিসেরই গুরুত্ব আছে আপনার মার্কেট প্লেসের জন্য। অর্গানিক এবং পেইডটা দুইটাই করা উচিত আমি মনে করি। টু রিচ ইওর অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স। আচ্ছা। বাট এক্ষেত্রে আসলে অর্গানিক রিচ পাওয়া তো এতটা সহজ নয়। তো সবাইকে পেইড এ আবার যেতে হয়। তো এক্ষেত্রে হচ্ছে আপনার এই অর্গানিকটাতে আ কাদের আসলে বেশি ফোকাস দেওয়া উচিত? বিশেষ করে যারা স্মল বিজনেস তাদের অর্গানিকে উম আ বেশি ফোকাস দেওয়া উচিত আমি মনে করি। আ কিন্তু এখন হচ্ছে যে আপনি যেটা অর্গানিক রিচ এর কথা বললেন এটা ট্রু। Facebook অনেক ক্ষেত্রে অর্গানিক রিচ এখন দিচ্ছে না। কিন্তু আপনি যদি আপনার কনটেন্ট স্ট্র্যাটেজিটাকে ঠিকমতো গুছাতে পারেন, আপনার কনটেন্টকে যদি আপনি এনগেজিং করতে পারেন, ইন্টারেস্টিং করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্সটা এনগেজ হবে। আপনার কনটেন্টে আপনার অডিয়েন্স যত এনগেজ হবে, তারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, Facebook কিন্তু সেটাকে অটোমেটিক্যালি প্রমোট করবে, হ্যাঁ? তো গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি আপনার কনটেন্টকে কতটা ইন্টারেস্টিং করতে পারছেন। গ্রেট, গ্রেট। আচ্ছা। তো এখন এই কনটেন্টের ব্যাপারে আমি আসতেছি। সেটা হচ্ছে যে বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে কোন ট্রেন্ড গুলা সবচেয়ে বেশি চলছে এবং কোন ওয়েতে এখনের মার্কেটিংটা আগাচ্ছে? আচ্ছা, ট্রেন্ডটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আগে যেমন আমরা যখন Facebook এ ১ম কাজ শুরু করি তখন দেখতাম যে ইমেজ বেসড কনটেন্ট এর একটা চাহিদা ছিল এবং ইমেজ বেসড কনটেন্ট এ লোকজন এনগেজ হতো। এখন যেটা হচ্ছে লোকজন অনেক যারা অডিয়েন্স আছে, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আছে, এরা অনেক শর্ট রিল এবং শর্ট ভিডিও টাইপের কনটেন্ট কনজিউম করছে এবং এই ধরনের ভিডিওতে তারা বেশি এঙ্গেজ হচ্ছে, হ্যাঁ? তো আমি এখন যেটা বলব যারা নতুন কনটেন্ট স্ট্র্যাটেজি প্ল্যান করছে তাদের কনটেন্ট স্ট্র্যাটেজিতে অবশ্যই যেন শর্টস ভিডিওটা থাকে, হ্যাঁ? শর্টস এবং রিলস থাকে এবং ওগুলি যেন তাদের নিশে এঙ্গেজিং হয়, ইন্টারেস্টিং হয় এবং ইনফরমেটিভ হয়। তাহলেই তাদের কনটেন্ট স্ট্র্যাটেজিটা সাকসেসফুল হবে। ওকে, গ্রেট। আচ্ছা, তো এখন আমরা একটু ডিপ ডাইভ করি আমাদের মেটা মার্কেটিং এর একদম বিশেষ টার্মস এবং পাশাপাশি হচ্ছে এটার কিছু সিক্রেট ব্যাপার-স্যাপার নিয়ে। ১ম এই একটা বিষয় যেটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা কমন আ ভুল বলা যায়। এটা হচ্ছে যে পিক্সেল সেটআপ বা অনেকে আসলে পিক্সেলকে সেটাই বোঝে না। তো একটু ছোট্ট করে আপনি বলে দেন যে আসলে পিক্সেল জিনিসটা কি বা এটার আসলে কাজটা কি? আচ্ছা, পিক্সেলটার কাজ হচ্ছে পিক্সেল আপনার অ্যাড ম্যানেজার এবং আপনার ওয়েবসাইটের মধ্যে একটা কানেকশন তৈরি করবে। পিক্সেল হচ্ছে পিস অফ কোড যেটা আপনার ওয়েবসাইট এবং আপনার অ্যাড ম্যানেজারের মধ্যে একটা কানেকশন তৈরি করতে হবে। এই কানেকশন তৈরি করে যেটা করবে সেটা হচ্ছে আপনি যে অ্যাড রান করলেন, এই অ্যাডের থ্রুতে আপনার অডিয়েন্সরা কি অ্যাকশন নিচ্ছে সেটার ইনফরমেশনটা জানা। ধরেন আপনি একটা অ্যাড রান করেছেন, আপনি আপনার ল্যান্ডিং পেজে আপনি আপনার অডিয়েন্সকে পাঠাচ্ছেন। এই ল্যান্ডিং পেজে আসার পরে আপনার অডিয়েন্স কি অ্যাকশন নিচ্ছে? তারা কি অ্যাড টু কার্ট করছে? তারা কি প্রোডাক্টটাকে পারচেজ করেছে? তাদের যে অ্যাকশনটা তারা কি বিহেভিয়ার করছে এটা জানার জন্যই আপনার পিক্সেল সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? তো এই হচ্ছে আমাদের পিক্সেলের কাজ এবং পিক্সেলটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনার অডিয়েন্সের বিহেভিয়ারের উপর বেস করে যেন আপনি আপনার অ্যাডভার্টাইজিং ডিসিশন নিতে পারেন, আপনার বাজেটকে আপস অ্যান্ড ডাউন করতে পারেন বা তাদেরকে টার্গেটিং করতে পারেন, রিটার্গেটিং করতে পারেন, হ্যাঁ? ধরেন কেউ আপনার প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলো কিন্তু পারচেজ করলো না। আপনি যারা অ্যাড টু কার্ট করেছে তাদেরকে যেন রিটার্গেট করতে পারেন যে, "ভাই তুমি তো আমার ওয়েবসাইটে এসেছো, ও অ্যাড টু কার্ট করেছো কিন্তু প্রোডাক্ট পারচেজ করো নাই।" দেন তাকে আপনি রিটার্গেটিং করে আরেকটা অ্যাড দেখাতে পারলেন। তো এই হচ্ছে মোটামুটি পিক্সেলের প্রয়োজনীয়তা এবং পিক্সেল খুবই গুরুত্বপূর্ণ মার্কেটিং এর ক্ষেত্রে, মেটা মার্কেটিং এর ক্ষেত্রে। গ্রেট, গ্রেট। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নেক্সট একটা প্রশ্ন চলে আসে সেটা হচ্ছে এ/বি টেস্টিং নিয়ে এবং এ/বি টেস্টিং এর উপর আবার অনেকের একটা ভুল ধারণা থাকে যে এ/বি টেস্টিং করলে টাকা নষ্ট হয় বা সামথিং একটা লস হতে পারে। তো শুরুতে আমরা এটা জানি যে আসলে এ/বি টেস্টিং জিনিসটা কি বা এটা আসলে কিভাবে একটা ক্যাম্পেইন এর ক্ষেত্রে হেল্প করে? আচ্ছা, এটা আপনি ঠিকই বলেছেন। এবি টেস্টিং হচ্ছে আপনি ২ টা ভার্শনের অ্যাড ধরেন আপনার ভার্সন A, ভার্সন B। ১ম এ আমি একটা এক্সাম্পল দেই। ধরুন আপনার অ্যাডের বাজেট টোটাল $১,০০০, হ্যাঁ? ১ম $১,০০০ থেকে আপনি $১০০ নিবেন।
নিয়ে আপনি ২ টা ভার্সনের অ্যাড তৈরি করবেন, ভার্সন 1, ভার্সন 2। আপনি এবার টেস্ট করে দেখবেন যে ভার্সন A এর অ্যাড ক্রিয়েটিভটা অর্থাৎ ছবিটা, ইমেজটা ভালো কাজ করে না ভার্সন B এর ইমেজটা ভালো কাজ করে। তারপরে এই ২ টার মধ্যে কম্পেয়ার করে এই প্রথম $১০০ খরচ করে আপনি অ্যাডটা রান করবেন। তারপর আপনি টেস্ট করে দেখবেন আপনার কোন ভার্সনটা ইফেক্টিভ, কোন ভার্সনটাতে ভালো রেজাল্ট আসছে। এই রেজাল্টটা আপনাকে মেটাই দিবে, হ্যাঁ? মেটাই এটা ২ টার মধ্যে কম্পেয়ার করে দেখিয়ে দিবে যে আপনার কোন অ্যাডটা ভালো পারফর্ম করছে। আপনার যে অ্যাডটা ভালো পারফর্ম করছে আল্টিমেটলি আপনি সেই ক্রিয়েটিভটা দিয়ে সেই ভার্সনটা আপনি রান করবেন বাকি $৯০০ দিয়ে। এবং এই এবি টেস্টটা খুবই ইফেক্টিভ আপনার হাজার ডলার সেভ করার জন্য। গ্রেট, গ্রেট। আচ্ছা ঠিক আছে। এখন আমরা নেক্সট প্রশ্ন জানি সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ক্যাম্পেইনের ক্ষেত্রে একটা কমন সমস্যা লার্নিং লিমিটেড দেখায় এবং অনেকে অনেক ধরনের চিন্তাভাবনা করে যেটা আসলে কেন আসলো বা এটার কারণটা কি? তো এই লার্নিং লিমিটেড আসলে এটার কারণ কি এবং এটার সলিউশনটা কি এটা থেকে বাঁচার? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আমাদের ১ম একটা পারসেপশন থাকে সেটা হচ্ছে লার্নিং লিমিটেড হচ্ছে একটা পেনাল্টি। আসলে এটা কিন্তু একটা ভুল ধারণা। লার্নিং লিমিটেডটা কিন্তু মেটার তরফ থেকে কোনো পেনাল্টি না। লার্নিং লিমিটেড মানে হচ্ছে মেটা আপনি যে ইনফরমেশনটা দিয়ে অ্যাড রান করেছেন, মেটা এনাফ ইনফরমেশন পাচ্ছে না। হয় আপনার বাজেট যথেষ্ট না অথবা আপনি যে অডিয়েন্সটাকে টার্গেট করেছেন সেই অডিয়েন্সটা খুবই ন্যারো। তো আপনি যেটা করতে পারেন যে একটা নির্দিষ্ট সময় মেটা যদি এনাফ রেজাল্ট না পায়, যেমন ধরেন ১ সপ্তাহে ৫০টার বেশি সেল না হয়, তখন মেটা আপনার এনাফ ইনফরমেশন পাচ্ছে না। এজন্য সে আপনার অ্যাডটাকে লার্নিং লিমিটেড করেছে। তো আপনি যেটা করতে পারেন আপনার বাজেটটাকে আপনি বাড়িয়ে দেখতে পারেন। দ্বিতীয় আপনার অডিয়েন্সটাকে আপনি বাড়িয়ে দেখতে পারেন। অডিয়েন্সটাকে চেঞ্জ করে দেখতে পারেন, হ্যাঁ? অ্যাড ক্রিয়েটিভগুলি চেঞ্জ করে দেখতে পারেন। আপনার লার্নিং লিমিটেড অপশনটা চলে যেতেও পারে। ঠিক আছে? তো এই হচ্ছে লার্নিং লিমিটেডের সলিউশন এবং লার্নিং লিমিটেডে কিন্তু কোনো পেনাল্টি না। ওকে ঠিক আছে। আচ্ছা তো এখন এটার পরে একটা কোয়েশ্চেন আমার পার্সোনালি এসে পড়ে সেটা হচ্ছে যে লার্নিং লিমিটেড এর সাথে আরেকটা বিষয় থাকে ক্রিয়েটিভ ফ্যাটিগ যেটা হচ্ছে যে অনেক সময় বলে যে ক্রিয়েটিভ কম হওয়ার কারণে ক্রিয়েটিভ ফ্যাটিগ হয়। এখন ক্রিয়েটিভ ফ্যাটিগ জিনিসটা আসলে কি? আচ্ছা, ক্রিয়েটিভ ফ্যাটিগ জিনিসটা হচ্ছে যে আপনার যারা টার্গেট অডিয়েন্স, আপনার টার্গেট অডিয়েন্সকে একটা অ্যাড কতবার দেখানো হচ্ছে, হ্যাঁ? তো ধরেন আপনি একটা গ্রুপ অফ পিপলকে আপনি টার্গেট করেছেন। তাদের কাছেই একটা ৫ বার, ৬ বার, ৭ বার দেখানো হচ্ছে। সেম অ্যাড দেখাচ্ছেন। এখন একটা মানুষ একই জিনিস বারবার দেখতে কিন্তু বোর হয়ে যায়। তো এটাকে আপনার অ্যাড ফ্যাটিগ বলা হয়। তো যেটা করবেন আপনি যখন অ্যাড ম্যানেজারের মাধ্যমে অ্যাড রান করবেন তখন একটা অপশন আছে অ্যাড শো ফ্রিকোয়েন্সি। সেই ফ্রিকোয়েন্সিটা যদি 2 এর বেশি হয়ে যায় তখন আপনি আপনার অ্যাডের যে ক্রিয়েটিভটা সেটা অবশ্যই চেঞ্জ করে দিবেন, হ্যাঁ? এটা যেন অবশ্যই 2 এর বেশি না হয়। 2 এর বেশি মানে হচ্ছে যে একজনকে এই অ্যাডটা এই সিমিলার অ্যাডটা ২ বারের বেশি দেখানো হয়েছে। এই হচ্ছে আপনার অ্যাড ফ্যাটিগ সলিউশন করার একটা বিজ্ঞানসম্মত উপায় যেটা মেটা অ্যাডভাইস করে। ওকে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস অ্যান্সার। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে এটা একটা কমন টার্ম এবং এটার মধ্যে অনেকে আবার প্যাচ লাগিয়ে ফেলে। সেটা হচ্ছে ROAS বা ROAS এবং ROI এর মধ্যে পার্থক্য কি? এবং আমরা কিভাবে আসলে বেস্ট ROAS টা পেতে পারি? আচ্ছা, ROAS হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আর ROI হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, হ্যাঁ? ROAS হচ্ছে যে আপনি ৳১০ খরচ করলেন একটা অ্যাডের পিছনে। আপনি ৳১০ অ্যাডের পিছনে খরচ করে কত টাকার সেল জেনারেট করলেন। ৳১০ অ্যাডের পিছনে খরচ করে যদি আপনি ৳১০০ সেল জেনারেট করেন তাহলে আপনার ROAS হচ্ছে 10x, হ্যাঁ? এরপর আপনি যদি ৳১০০ ইনভেস্ট করে টোটাল আপনার বিজনেসে ৳১০০ ইনভেস্ট করে আপনি যদি ৳১২০ আপনার সেখান থেকে জেনারেট করেন তাহলে এই 2% হচ্ছে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো এই হচ্ছে ROAS এবং ROI এর মধ্যে পার্থক্য। আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আর ROAS বৃদ্ধির যেহেতু আমি মেটা মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছি। তো ROAS বৃদ্ধির কিছু উপায় এখানে আছে যেটা আমি অ্যাডভাইস করব। সেটা হচ্ছে ১ম এ আপনি আপনার অ্যাড ক্রিয়েটিভটা দেখেন। আপনার অ্যাড ক্রিয়েটিভটা নিয়ে আপনি এ/বি টেস্ট করেন, হ্যাঁ? যেটা আমি আগে বলেছিলাম। আপনি কয়েকটা ভার্সনের অ্যাড রান করেন, কয়েকটা ইমেজ দেখেন, কয়েকটা ভিডিও রান করেন। আপনি এ/বি টেস্ট করে দেখেন যে আপনার কোন ক্রিয়েটিভটা পারফর্ম করছে ভালো, কোন টেক্সটটা ভালো পারফর্ম করছে, কোন কল টু অ্যাকশনটা ভালো পারফর্ম করছে। এ/বি টেস্ট মানে ROAS বৃদ্ধির একটা ভালো উপায় হচ্ছে যে এ/বি টেস্ট। 2nd যেটা উপায় হচ্ছে আপনার অডিয়েন্স, হ্যাঁ? আপনি আপনার নিশটাকে খুব ভালো বোঝার চেষ্টা করেন, হ্যাঁ? নিশটার ভিতরে ঢোকার চেষ্টা করেন যে আপনার টার্গেট অডিয়েন্স কারা। আমি একটা এক্সাম্পল দেই। যেমন ধরেন বেবি ডাইপার। বেবি ডাইপার কিন্তু কেনে প্যারেন্টসরা, ব্যবহার করে তাদের সন্তানরা। তাহলে আপনাকে কিন্তু আপনার কাস্টমার এবং আপনার কনজিউমারের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে।
তো এই একটা বিষয়, আপনার অডিয়েন্সকে বোঝার চেষ্টা করেন। তারপরে হচ্ছে আপনার যে টার্গেটিং, হ্যাঁ? আপনি যদি টার্গেটিং এবং রিটার্গেটিং করতে পারেন তাহলে আপনার ROAS-টা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে। যেমন ধরেন আপনি ১০,০০০ লোককে অ্যাডটা দেখিয়েছেন, আপনার অ্যাডটা দেখিয়েছেন। এখান থেকে আপনি একটা অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স তৈরি করেন। এখান থেকে একটা লুক-অ্যালাইক অডিয়েন্স তৈরি করেন। তাহলে আপনি যাদেরকে অ্যাডটা দেখাচ্ছেন ওরা কিন্তু অলরেডি আপনার এনগেজড কাস্টমার, হ্যাঁ? এবং এদেরকে যদি আপনি অ্যাডটা দেখান তাদের কিন্তু আপনার প্রোডাক্টটা পারচেজ করার সম্ভাবনা বেড়ে যায়। যার ফলে আপনার ROAS-টা বেড়ে যাবে। তো এই হচ্ছে কিছু টিপস ROAS বৃদ্ধির জন্য। ওকে, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আচ্ছা, তো এক্ষেত্রে একটা বেসিক কোয়েশ্চেন আবার চলে আসে। অ্যাডের ক্ষেত্রে আসলে অডিয়েন্স যখন আমরা নির্বাচন করি, এখানে অনেক ধরনের ডাইনামিক থাকে, ডেমোগ্রাফিক থাকে। তো একটা অডিয়েন্স নির্বাচনের ক্ষেত্রে কিভাবে নির্বাচন করা উচিত? আমার কি ন্যারো অডিয়েন্সে যাওয়া উচিত নাকি আমার ব্রড অডিয়েন্সে যাওয়া উচিত? আচ্ছা, আপনি আপনার নিশ অনুযায়ী আপনার নিশটাকে ১ম এ ভালোমতো বোঝার চেষ্টা করেন। তারপরে যদি আপনি যদি আপনার নিশটাকে বোঝেন, আমি অ্যাডভাইস করব যে আপনি ন্যারো অডিয়েন্সে যান। যত ন্যারো হবে, আপনি যত টার্গেটেড পিপল এর কাছে পৌঁছাতে পারবেন, আপনার অ্যাডের খরচ কিন্তু তত কমে আসবে। আপনি যদি ব্রড অডিয়েন্সকে দেখান, তাহলে কিন্তু আপনার অ্যাডের খরচ বেড়ে যাবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যাডের যে টার্গেট, মানে আপনার অ্যাড দেখানোর উদ্দেশ্য, সেটার উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করে। এজন্য আমি বলব যে ন্যারো অডিয়েন্স নাকি ব্রড অডিয়েন্স এটা ডিপেন্ড করে। কেন আমি এই কথাটা বলছি? এটার একটা রিজন হচ্ছে, আপনি ধরেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করছেন। এখন আপনি যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করছেন তখন তো আপনি চাইবেন যে আপনি যত সংখ্যক বেশি লোকের কাছে আপনার অ্যাডটাকে পৌঁছে দিতে। এখন ধরেন আপনি সেলস ক্যাম্পেইন রান করছেন। তখন আপনি চেষ্টা করবেন যে আপনার যারা টার্গেট অডিয়েন্স শুধুমাত্র তাদেরকে, যারা আপনার প্রোডাক্টটা কেনার সম্ভাবনা আছে আপনি তাদের কাছে যাওয়ার জন্য। তো এটা মূলত ডিপেন্ড করে। তো সেলস ক্যাম্পেইন ক্ষেত্রে আমি অ্যাডভাইস করব অ্যাজ ন্যারো অ্যাজ পসিবল। আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এর ক্ষেত্রে অ্যাজ ব্রড অ্যাজ পসিবল। অনেক ধন্যবাদ ভাইয়া। ইট ওয়াজ অ্যাকচুয়ালি অ্যান অ্যামেজিং কোয়েশ্চেন টু অ্যান্সার। যে অডিয়েন্স বাছাই করাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। অনেকে আবার ভুল অডিয়েন্স চুজ করে অনেক বেশি টাকা নষ্ট করে ফেলে। আচ্ছা, এখন নেক্সট একটা প্রশ্ন আবার চলে আসে, সেটা হচ্ছে যে আপনার এই অ্যাডভান্টেজ সেলস ক্যাম্পেইন আর ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, এখন এটার আসলে টার্মটাও খুবই হার্ড, বাট এটা আমার মনে হয় যে এটা এত হার্ড কোনো বিষয় না। তো আপনি ছোট্ট করে বলে দেন আসলে এটার মধ্যে পার্থক্য কি, অ্যাডভান্টেজ সেলস ক্যাম্পেইন ভার্সেস ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন? আচ্ছা, অ্যাডভান্টেজ সেলস ক্যাম্পেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে মেটা অ্যাডভাইস করবে। মেটা অ্যাডভাইস করবে যে আপনি কাকে কাকে একটা দেখাবে, হ্যাঁ? আর ম্যানুয়াল মানে হচ্ছে আপনি মেটাকে বলে দিবেন যে তুমি এই গ্রুপ অফ পিপল এর কাছে যাও, হ্যাঁ? অ্যাডভান্টেজ সেলস ক্যাম্পেইন হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ? তো অ্যাডভান্টেজ সেলস ক্যাম্পেইনটা যদি চুজ করেন, মেটার যে মেশিন লার্নিং সিস্টেম সেটা কিন্তু আপনার আমার চেয়ে অনেক বেশি স্মার্ট, হ্যাঁ? তো আপনি যদি অ্যাডভান্টেজ সেলস ক্যাম্পেইনটা চুজ করেন তাহলে মেটাই এটা আ চুজ করে দিবে যে আপনি কোন অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা দেখালে বেটার রেজাল্ট পাওয়া যাবে। তো আমি সবসময় যেটা করি, আমি অ্যাডভান্টেজ সেলস ক্যাম্পেইনটাই চুজ করি। ওকে ভাইয়া। আচ্ছা, এখন আমি অ্যাড রিলেটেড আরেকটা লাস্ট কোয়েশ্চেন করব। অ্যান্ড আই থিংক এই কোয়েশ্চেনটা অনেকের ক্ষেত্রেই উপকার করবে। সেটা হচ্ছে যে অ্যাড রেস্ট্রিকশন জিনিসটা খুবই কমন। এটা থেকে আসলে বাঁচার উপায়টা কি? এইটা আমাদের ১ম হচ্ছে বেসিকের সমস্যা। সেটা হচ্ছে যে আমরা সবাই অ্যাড রান করতে চাই। কিন্তু আমরা কেউ মেটার অ্যাডভার্টাইজিং পলিসিটা পড়ে দেখি না। এটা পেছনে যুক্তিসঙ্গত কারণ আছে। এটা পড়তে খুবই বোরিং লাগে, হ্যাঁ? তবে এখন যদি আমরা ChatGPT টা ইউজ করে, হ্যাঁ? এই অ্যাডভার্টাইজিং পলিসিটা ভেঙে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার অ্যাডটা রেস্ট্রিকশন এর হাত থেকে, অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন এর হাত থেকে বেঁচে যাবে, হ্যাঁ? অ্যাডভার্টাইজিং পলিসিটা জানাটা খুবই জরুরি অ্যাড রান করার আগে। ওকে, এবং আপনার মতে হচ্ছে যদি আমরা জেনে বুঝে অ্যাড দিই তাহলে আবার রেস্ট্রিকশন আসবে না। জি, জি। ওকে, গ্রেট। আচ্ছা, এখন হচ্ছে আমরা অ্যাড থেকে একটু বের হয়ে যাই। আমরা হচ্ছে একটু কনটেন্টে চলে আসি এবং আমরা হচ্ছে অর্গানিক কিছু কথা বলি। প্রথমত হচ্ছে আ নরমালি অর্গানিক অডিয়েন্সও সবাই চায় এবং অর্গানিক অডিয়েন্স আসলে দিচ্ছে যে কেই না চাবে, কারণ যেহেতু এটা ফ্রি। এখন অবশ্যই এখানে একটা প্রশ্ন চলে আসে যে একটা কনটেন্ট আ ভাইরাল হলেই সেখানে অর্গানিক অডিয়েন্স আসে। সেটা হচ্ছে মানুষের একটা থট। তো আমার জাস্ট আপনার থেকে এটা জানার ইচ্ছা যে হোয়াট মেক্স এ কনটেন্ট ভাইরাল? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আপনি দেখবেন একটা ভাইরাল কনটেন্টে একটা জিনিস কিন্তু কমন থাকে। সেটা হচ্ছে সেই কনটেন্টটা প্রচুর শেয়ার হয়। তো একটা মানুষ কনটেন্টটা কখন শেয়ার দেয়? সেটা যখন ইনফরমেটিভ হয়, সেটা যখন ইন্টারেস্টিং হয় এবং সেটা যখন আ
রিলেভেন্ট হয়, হ্যাঁ? আপনি যে দেখছে তার জন্য রিলেভেন্ট হয়। তো এই ৩ টা এলিমেন্ট যদি আমরা আমাদের কনটেন্টে এড করতে পারি, ইনফরমেটিভ হতে হবে, সেটা ইন্টারেস্টিং হতে হবে এবং রিলেভেন্ট হতে হবে। এই জিনিসগুলি যদি আমরা আমাদের কনটেন্টে এড করতে পারি, তখনই আমাদের একটা কনটেন্ট ভাইরাল হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে আসি যে আপনার পার্সোনাল লাইফের কিছু চ্যালেঞ্জ সম্পর্কে আমার অবশ্যই জানার একটি আগ্রহ থাকবে যে আপনি যেহেতু অনেক বছর যাবৎ কাজ করছেন, obviously you faced a lot of challenges through your journey. এখন প্রথমত আমার হচ্ছে আপনার থেকে এটা জানার ইচ্ছা যে আপনি আপনার কাজের ক্ষেত্রে অবশ্যই আপনি তো আ কোনো চ্যালেঞ্জ ফেস করেন এরকম হতেই পারে না। তো আপনি কি চ্যালেঞ্জ আসলে এত বছর যাবৎ কাজ করার মধ্যে বেশি ফেস করছেন? আমাকে যদি একটু শেয়ার করতেন। আচ্ছা। একজন মেটা মার্কেটার হিসেবে বা একজন ফেসবুক মার্কেটার হিসেবে যে চ্যালেঞ্জটা আমরা প্রতিনিয়ত ফেস করি মার্কেট প্লেসের ক্ষেত্রে সেটা হচ্ছে ক্লায়েন্টদের ক্ষেত্রে, যেটা হচ্ছে ক্লায়েন্টদের এক্সপেকটেশনটা, হ্যাঁ? ক্লায়েন্টদের এক্সপেকটেশনটা। ক্লায়েন্টদেরকে আমরা এইটা কমিউনিকেট করতে খুব ডিফিকাল্ট হয়ে যায় যে মার্কেটিংটা একটা ম্যারাথন। এটা কোনো স্প্রিন্ট না, হ্যাঁ? তারা ধরেন একটা নতুন পেজ ওপেন করে এবং নতুন পেজ ওপেন করে তারা ক্যাম্পেইন রান করে এবং তারা মানে ডে নাইট তারা সাকসেস চায় এবং ডে নাইট সেল জেনারেট করতে চায়, হ্যাঁ? তারা এই জিনিসটা বোঝার চেষ্টা করে না যে এটা একটা লং টার্ম প্রসেস মার্কেটিংটা। ১ম এ আপনাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। তারপর অডিয়েন্সটাকে রিটেনশন করতে হবে। তারপর আপনি কনভার্শন এ যাবেন, হ্যাঁ? তো এই যে মার্কেটিংটা যে একটা লং টার্ম প্রসেস এইটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করাটা একটু ডিফিকাল্ট হয়েছে আমাদের জন্য। ওকে, আচ্ছা, ঠিক আছে। আ দেন হচ্ছে আমরা মোটামুটি একটা কনসেপ্ট আসলে দাঁড় করিয়ে ফেলেছি মেটা মার্কেটিং সম্পর্কে। এখন আমার হচ্ছে নেক্সট একটা জিনিস জানার খুব ইচ্ছা। সেটা হচ্ছে যে আপনার আ নিজের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আপনি তো অনেক ক্যাম্পেইন রান করেছেন অ্যান্ড obviously I think all of them are successful. তো আপনার এরকম একটা স্টোরি আমাকে শেয়ার করেন যেটা হচ্ছে আপনার ক্যাম্পেইনের একটা সাকসেস স্টোরি। আচ্ছা, বা এটা আসলে বা সে আমি রিয়েল এস্টেট সেক্টর নিয়ে অনেক কাজ করেছি। তো রিয়েল এস্টেট সেক্টরে যেটা হয় যে রিয়েল এস্টেট সেক্টরের প্রজেক্টগুলি অনেক বিগ বাজেটের হয়। এখানে সেলস জেনারেট করা বা কনভার্সন জেনারেট করা খুব ডিফিকাল্ট হয়। তো আমি কিছুদিন আগে একটা ক্লায়েন্টের সাথে কাজ করেছি যে রিনোভেশন সার্ভিস প্রোভাইড করে, হ্যাঁ? তো তার জন্য আমি একটা লিড জেনারেশন ক্যাম্পেইন রান করেছিলাম। তো ১ম এ যখন আমি লিড জেনারেশন ক্যাম্পেইনটা রান করি, তখন আমার হাতে এনাফ ইনফরমেশন ছিল না, হ্যাঁ? তো আমি একটা রান করার পরে আমি দেখলাম যে আমার পার লিড কস্ট হচ্ছে $50, ওকে। $50 এবং পার ডে আমি ১০ টা করে লিড পাচ্ছিলাম। কিন্তু ক্লায়েন্ট যখন এই লিডগুলোকে কল করছিল, হ্যাঁ? টু এনগেজ দ্য মিটিং, হ্যাঁ? তো তখন তারা কেউ রেসপন্স করছিল না। তার মানে হচ্ছে যে আমার যে লিডগুলি সেগুলি কোয়ালিফাইড লিড ছিল না। তারা কোয়ালিফাই করছিল না। তো আমি ক্লায়েন্টের কাছ থেকে আরো কিছু ডাটা নিয়ে আমি লিডটাকে আমি যে আমার ক্যাম্পেইনটা রান করছিলাম, ক্যাম্পেইনটা একটু টুইক করি। যেমন আমি ওখানে ৩ টা কোয়েশ্চেনিয়ার এড করি। ১ম কোয়েশ্চেন ছিল যে আপনি কি ধরনের রিনোভেশন সার্ভিস খুঁজছেন? দ্বিতীয় হচ্ছে আপনার বাজেট কত? তৃতীয় যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে আপনাকে কল করার বেস্ট টাইমটা কোনটা? তো এই ৩ টা কোয়েশ্চেন এড করার পরে দেখা গেল যে আমার কস্ট পার লিড খরচটা $১৫০ হয়ে গেল। আমার ৩ গুণ খরচ বেড়ে গেল। কিন্তু আমি প্রতি ১২ জনের মধ্যে ৩ জন কনফার্ম ক্লায়েন্ট পাচ্ছিলাম এই লিড ক্যাম্পেইনটা রান করার পরে এবং এটা খুবই সাকসেসফুল একটা ক্যাম্পেইন ছিল এবং তার পার সেল সেটা শুরুই হচ্ছিল $২৫,০০০ থেকে পার ইনোভেশন সার্ভিসের জন্য। তো এটা একটা সাকসেসফুল ক্যাম্পেইন ছিল এবং এটা আমার জন্য একটা বড় লার্নিং এক্সপেরিয়েন্স ছিল যে কিভাবে আ মানে টার্গেট করে যদি আপনি কোয়েশ্চেন করতে পারেন তাহলে আপনার লিড ক্যাম্পেইনটা সাকসেসফুল হওয়া সম্ভাবনা এবং আপনি খুব ভালো লিড জেনারেট করতে পারবেন। গ্রেট, গ্রেট। Sometimes actually small changes matters a lot. আচ্ছা, এখন আমার হচ্ছে আমি এখন আসি যে আমাদের যারা শিখতে চায়, যে অডিয়েন্স আমাদের ভিডিওটা দেখছে তাদের পয়েন্টে, যেহেতু হচ্ছে তারা এতক্ষণ ভিডিওটা দেখছে তাদের আসলে এখন প্রিপেয়ার্ড হওয়া উচিত এবং তাদের একটা ইন্টারেস্ট অবশ্যই আছে। তো এখন আমি তাদের জন্য হয়ে কিছু কোয়েশ্চেন করব। এর মধ্যে ১ম কোয়েশ্চেনটা হচ্ছে, যেহেতু টাকার বিষয়টাই সবার মাথার ভিতরে ঘুরে, তো অ্যাজ এ মেটা মার্কেটার বা অ্যাজ এ মেটা মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট আপনি কোন মডেলে নিয়ে থাকেন পার্সোনালি? আর আপনার মতে কোন মডেলে পেমেন্ট নেওয়াটা সবচেয়ে বেস্ট অপশন? আমি Upwork এ মূলত আমার ক্লায়েন্টকে আওয়ারলি বেসিসে চার্জ করি। আমার টাইম ট্র্যাকার ব্যবহার করি আমি। টাইম ট্র্যাকার ব্যবহার করে আমি আওয়ারলি বেসিসে আমার ক্লায়েন্টকে চার্জ করি এবং আমার পেমেন্টটা প্রতি সপ্তাহে আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। আমি মনে করি এটা সবচেয়ে বেটার।
ক্লায়েন্টের মধ্যে এবং আপনার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে না, যেহেতু আপনি Upwork-এর একটা সফটওয়্যার টাইম ট্র্যাকার ব্যবহার করছেন। ক্লায়েন্ট জানছে আপনি কি কাজ করছেন এবং আপনিও জানছেন যে আপনি ক্লায়েন্টকে বেটার সার্ভিসটা দিচ্ছেন। এটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনার কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে না। আচ্ছা, এখন দেখা যায় যে বাংলাদেশের বেশিরভাগ সার্ভিস যারা দেয় তারা কিন্তু ডলার রেটের উপর একটা চার্জ করে যে প্রতি ডলারে এত টাকা এক্সট্রা, আ এটা তাদের পেমেন্ট মডেল। অনেকে আবার দেখা যায় পুরা প্রজেক্টের উপর একটা চার্জ করে যে আমি ৳৫০,০০০ নিবো, ফুল প্রজেক্টের দায়িত্ব আমি নিবো। এখন আ Upwork এর যদি আমি বাইরে চিন্তা করি, ওভারঅল চিন্তা করি, ওভারঅল হিসাবে আপনার মতে কোনটা বেস্ট? আওয়ারলি বেসিসে চার্জ করা, প্রজেক্ট বেসিসে চার্জ করা নাকি ওই ডলার রেটে চার্জ করা? আমি মনে করি প্রজেক্ট বেসিস চার্জ করাটা সবচেয়ে বেটার। তাহলে আপনি প্রজেক্টের আউটকামটাও জাজ করতে পারবেন যে আপনাকে তো একটা রেজাল্ট প্রডিউস করতে হবে, হ্যাঁ? আপনি যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করছেন, আপনাকে কিন্তু দিন শেষে একটা রেজাল্ট প্রডিউস করতে হবে। আপনি রেজাল্ট দেখালেন এবং আপনার যে ক্লায়েন্ট থাকলো সে আপনাকে পেমেন্ট করলো। তো আমার মনে হয় প্রজেক্ট বেসিসে চার্জ করা সবচেয়ে বেটার। গ্রেট। আচ্ছা, এখন হচ্ছে আমি কিছু জেনারিক কোয়েশ্চেন এ চলে আসি এবং মোটামুটি আমরা মেটা মার্কেটিং এবং এটার ইনসাইড এর অনেক টেকনিক্যাল টার্ম আমরা শিখে নিয়েছি। এখন আমার কাছে আমার হয়ে একটা প্রশ্ন আপনাকে আমি করব, সেটা হচ্ছে যে আ মেটা মার্কেটিং বা এই মার্কেটিং এর দুনিয়ায় ডিজিটাল মার্কেটিং এর এই মেটা মার্কেটিং সেক্টরটার ফিউচারটা আসলে কি? এটার ফিউচারে আপনি কি দেখছেন? আচ্ছা, এটার ফিউচারটা খুবই ব্রাইট আমার কাছে মনে হয়। যেহেতু আমি মার্কেট প্লেসে কাজ করি, আমি দেখছি যে আমাদের দেশের প্রসপেকটিভসেও আপনার মেটা মার্কেটিং এর প্রচুর ডিমান্ড রয়েছে। কারণ লোকজন এখন কমার্স এর দিকে আগাচ্ছে। কমার্স নিয়ে আমাদের দেশে কিন্তু অলরেডি একটা আ হিউজ বাজ তৈরি হয়েছে। কমার্স, কমার্স আপনি যেই মার্কেটিং নিয়ে কাজ করেন, মেটা মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মেটার যেই আম টুলস গুলি আছে, সেই টুলস গুলি কিন্তু খুবই বিস্তৃত। মেটার আন্ডারে Instagram আছে, WhatsApp আছে, Messenger আছে ইত্যাদি আছে এবং আমাদের দেশে প্রচুর Facebook ব্যবহারকারী আছে। এছাড়া ওয়ার্লড ওয়াইডও প্রচুর লোকজন Facebook ব্যবহার করছে এবং এটা একটা হিউজ ডিমান্ড আছে এবং আমি যেহেতু মার্কেট প্লেসে কাজ করছি দীর্ঘ ১১ বছর, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, একটা মার্কেট প্লেসে একজন মেটা মার্কেটিং এর হিউজ ডিমান্ড রয়েছে। আপনি বলেন Upwork বলেন বা Fiverr বলেন। আর লোকাল মার্কেট প্লেসে তো আছেই। ফিউচারটা আপনি যেকোনো স্কিল শিখেন, যেকোনো স্কিল আপনি শিখেন, আপনি যদি কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকেন, আপনার ফিউচার সবসময় ব্রাইট। গ্রেট। আচ্ছা, আর এক্ষেত্রে হচ্ছে একটা কমন প্রশ্ন। এটা আসলে না করলেই না, না করলে আসলে পডকাস্টটাই বৃথা যাবে। সেটা হচ্ছে যে আ আর্নিং অপরচুনিটি ইন দিস ফিল্ড কেমন? আচ্ছা, আর্নিং অপরচুনিটি আমি যদি বলি, আপনার মার্কেট প্লেসে আপনার রেটটা হবে আপনি $৫ থেকে $10 দিয়ে আপনি শুরু করবেন। কিন্তু ধীরে, ধীরে আপনি এটা $100 পার আওয়ার পর্যন্ত চার্জ করতে পারবেন। আপনি যদি একজন এক্সপেরিয়েন্স মেটা মার্কেটিং হন এবং আপনি যদি সার্টিফাইড মেটা মার্কেটিং হন, আপনি যদি মেটার আন্ডারে পড়াশোনা করেন এবং আপনি যদি সার্টিফিকেটটা নেন, আপনার আর্নিং পটেনশিয়ালটা আরো বাড়বে যদি আপনি মার্কেট প্লেসে কাজ করে থাকেন। ঠিক আছে? আমি কিছু ধরেন শুধুমাত্র আছে যেটা শুধু একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দিবে, শুরু করে দিবে। সেখানে $50 চার্জ করছে। $50 মানে হচ্ছে ৳৫,০০০। সেটা করতে হয়তো আপনার ১ ঘন্টা সময় লাগে না। তাহলে ১ ঘন্টায় আপনি $৫,০০০ আর্ন করতে পারছেন। সরি, ৳৫,০০০ আর্ন করতে পারছেন। তো এই ধরনের একটা পটেনশিয়াল আছে। আপনি Upwork-এ $৫ থেকে $10 দিয়ে আপনি শুরু করতে পারবেন। $৫ থেকে শুরু করতে পারলেন। তারপর এটা ধীরে, ধীরে আপনি $100 পর্যন্ত অনেক আ ফ্রিল্যান্সার আছে যারা ঘন্টায় $100 চার্জ করে। গ্রেট। আচ্ছা, এখানে আপনি একটা টার্মস এর কথা বললেন, সেটা হচ্ছে মেটা সার্টিফিকেশন। এখন এই মেটা সার্টিফিকেশন জিনিসটা আসলে কি, এটার কাজটা আসলে কি? আচ্ছা, মেটা সার্টিফিকেশনটা হচ্ছে যে আপনি মেটা মার্কেটিংটা জানেন এবং আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা প্রুফ করার জন্য একটা এক্সাম হচ্ছে মেটা সার্টিফিকেশন এবং এই এক্সামটা মেটাই নিয়ে থাকে এবং আপনি যদি আপনার রেজিউমিতে মেটা সার্টিফিকেশনটা এড করতে পারেন, এটা আপনার ক্যারিয়ারে একটা হিউজ ভ্যালু এড করবে, হ্যাঁ? যারা বাইরের বড়, বড় এজেন্সি আছে, যারা পিআর এজেন্সি, যারা অ্যাড এজেন্সি আছে বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, তারা সাধারণত সার্টিফাইড ডিজিটাল মার্কেটারদেরকে হায়ার করে তাদের কোম্পানির জন্য। তো আপনি সার্টিফিকেশন নিলে আপনার ক্যারিয়ারে একটা হিউজ অপরচুনিটি আছে। ওকে, গ্রেট। আচ্ছা, এখন আ আমি আ একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে নরমালি আপনি বললেন যে এটার ফিউচার ভালো অ্যান্ড অবভিয়াসলি এটা বুঝাই যায় অনলি বিকজ কারণ হচ্ছে মার্কেটিং বিনা কোনো বিজনেসে টিকতে পারে না। দিস ইজ লাইক এ পিলার অফ এ বিজনেস এবং মার্কেটিং যেহেতু লাগবেই, দিন শেষে হচ্ছে আমাকে এখানেই ঘুরে ফিরে আপনার কাছেই আসতে হবে। এখন এখানে একটা প্রশ্ন চলে আসে না যে, যেহেতু হচ্ছে ঘরে, ঘরে একটা মানুষের ডিজিটাল মার্কেটিং শিখার আগ্রহ হচ্ছে বা বলা যায় যে ভালো রকমের মানুষ ডিজিটাল মার্কেটিং শিখেছে, কাইন্ড অফ কি এই মার্কেটটা স্যাচুরেটেড না? বা এটার কি স্যাচুরেটেড হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা?
দেখেন, আমার কাছে মনে হয় যে শিখছে তো অনেকেই। কিন্তু সবাই কি প্রপার এডুকেশনটা পাচ্ছে? এবং তারা কি সবাই প্রপারলি এই যে আ বিষয়গুলি, সেই বিষয়গুলি শিখতে পারছে? এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মার্কেট যতই স্যাচুরেটেড হোক, ডিমান্ডটা কিন্তু ধীরে, ধীরে বাড়ছে, হ্যাঁ? এবং Facebook ব্যবহারকারীর সংখ্যা, Instagram ব্যবহারকারীর সংখ্যা, WhatsApp ব্যবহারকারীর সংখ্যা ধীরে, ধীরে বাড়ছে। আপনি এখন নরমালি একটা জিনিস চিন্তা করেন, সবার ফোনে, ফোনে কিন্তু WhatsApp আছেই। এবং এই WhatsApp বিজনেসটা কিন্তু মেটা মার্কেটিং এর একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো মার্কেট যেমন স্যাচুরেশন হচ্ছে, ইউজারের পরিমাণও কিন্তু ধীরে, ধীরে বাড়ছে। আচ্ছা। এখন আপনার মতে আসলে এই মেটা মার্কেটিংটা আ কোন টাইপের মানুষের বা কাদের আসলে শেখা উচিত? যারা ফ্রিল্যান্সিং করবে শুধু তাদের জন্য, নাকি যারা বিজনেস করবে তাদের জন্য, নাকি আ অন্য কোনো পারসন তাদের জন্য, নাকি সবারই শেখা উচিত? আপনার মতে কি মনে হয়? আমি মনে করি যারা স্টুডেন্ট, যাদের কমার্স বিজনেস করার প্ল্যান আছে, যারা ফ্রিল্যান্সিং করতে চায়, সব ধরনের প্রফেশনালদের এই মেটা মার্কেটিংটা জানা উচিত বা শেখা উচিত, শেখা যায়। কারণ হচ্ছে আপনি ধরেন একজন আ জব হোল্ডার হিসেবে যদি আপনি একটা মার্কেটিং এজেন্সিতে কাজ শুরু করেন, মেটা মার্কেটিংটা যদি আপনার জানা থাকে, এটা আপনার ক্যারিয়ারে একটা হিউজ ভ্যালু এড করবে। এছাড়া আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, সেটা তো আপনার অপশন আছেই। আপনার নিজের বিজনেসের জন্য আপনার মেটা মার্কেটিংটা জানা প্রয়োজন। তাহলে আপনি ব্যবসায়ী হন, চাকরিজীবী হন অথবা ফ্রিল্যান্সিং করেন। মেটা মার্কেটিংটা আপনার জানাটা জরুরি এবং আমি মনে করি যেটা জানা থাকলে এটা আপনার জন্য একটা হিউজ ভ্যালু এড করবে আপনার ক্যারিয়ারে। গ্রেট, গ্রেট। আচ্ছা, এখন হচ্ছে এটা প্রশ্ন চলে আসে নেক্সট ডে যে ঠিক আছে, আমি ধরলাম যে আমি মেটা মার্কেটিং শিখবো অ্যান্ড এটা আসলে শিখলে দিন শেষে লাভটা হচ্ছে যে আমি আমার বিজনেস গ্রো করতে পারবো, অথবা আমি ফ্রিল্যান্সিং করতে পারবো, অথবা আমি আমার জবের ক্ষেত্রে আমি প্রমোশন পেতে পারি, অথবা আমি আমার জবটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। এখন শিখতে কেমন সময় লাগবে? এটা একটা বড় প্রশ্ন। এটা কেমন সময় লাগতে পারে? আচ্ছা, অনেকের একটা এক্সপেকটেশন থাকে যে আমি সকালবেলা শিখা শুরু করব, আমি বিকালবেলা মেটা মার্কেটার হয়ে যাব। এইটা কিন্তু একটা ভুল ধারণা। মেটা মার্কেটিং শিখতে হলে আপনাকে শুধুমাত্র মেটার টুলস এর ব্যবহার শিখলে হবে না। আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে হবে, ক্যাম্পেইন রান করার স্ট্র্যাটেজি জানতে হবে, আপনাকে সেলস ফানেল নিয়ে পড়াশোনা করতে হবে। তো আমি বলব আপনার ৩ থেকে ৬ মাস সময় যথেষ্ট এবং আপনাকে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে। কন্টিনিউয়াস লার্নিংটা মেটা মার্কেটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন ভালো মেন্টর যে আপনি তাকে ওভার দ্য শোল্ডার ফলো করতে পারবেন। যেমন সে অ্যাড রান করছে, আপনি দেখতে পাবেন। আর সে কিভাবে অ্যাড রান করছে। সে অ্যাড ক্যাম্পেইনটাকে এনালাইজ করছে, তার রেজাল্টটাকে এনালাইজ করছে, আপনি সেটা দেখতে পাবেন। এই ধরনের একজন মেন্টর আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি মেটা মার্কেটিং শিখতে চান, তাকে আপনার ফলো করতে হবে সাইড বাই সাইড। তার পাশে বসে তাকে ফলো করতে হবে। সে কিভাবে ক্যাম্পেইন রান করছে এবং সে কিভাবে ক্যাম্পেইন অপটিমাইজ করছে। গ্রেট। আচ্ছা, এখন যদি আমি এই পয়েন্টে চলে আসি যে একজন ভালো মেন্টরকে চুজ করা, সেক্ষেত্রে কিন্তু একটা অপশন চলে আসে যে আপনি নিজেও কিন্তু অ্যাজ এ ট্রেনার হিসেবে মিক্সিমিতে এখন যুক্ত হয়ে গিয়েছেন। এবং আপনি কিন্তু মেটা মার্কেটিং এর উপর একটি অসাধারণ আপনি কোর্স নিয়ে আসছেন। এখন এক্ষেত্রে হচ্ছে আমার একটা প্রশ্ন অ্যাজ এ ইউজার হিসেবে, নট অ্যাজ এ হোস্ট, সে প্রশ্ন হচ্ছে যে why your course is actually informative and different, and also why people actually should choose your course? আচ্ছা, এখন দেখেন ১ম কথা হচ্ছে যে আমি চেষ্টা করেছি এই কোর্সটাতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু কভার করতে। আমি টুলসের ব্যবহারগুলি আমি আস্তে করে টুলসের ব্যবহারগুলি শিখিয়েছি। এরপরে মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি। এরপর WhatsApp বিজনেস নিয়ে আলোচনা করেছি। তারপর আপনি একটা অ্যাড ক্যাম্পেইনকে কিভাবে A/B টেস্ট রান করবেন সেগুলি নিয়ে আমি আমার কোর্সে বিস্তারিত আলোচনা করেছি। আমার ক্যাম্পেইন কি আপনি একটা ক্যাম্পেইন সাকসেসফুল হচ্ছে না আপনার ক্যাম্পেইন এ ফেইল করছে সেটা আমি আলোচনা করেছি। এখন বাইরে যারা করাচ্ছে তারা কি করছে আমি ঠিক অনেক লার্নেড যারা আছে তারা অনেক ভালো হয়তো শেখায়। কিন্তু আমার কোর্সে একটা সুবিধা হচ্ছে যে কন্টিনিউয়াস একটা সাপোর্ট থাকবে, হ্যাঁ? আমার স্টুডেন্টরা চাইলে ওভার দ্য শোল্ডার আমাকে ফলো করতে পারবে, হ্যাঁ? এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এটা কন্টিনিউয়াসলি আপডেট থাকবে এবং একটা কন্টিনিউয়াস সাপোর্ট আমার স্টুডেন্টদের প্রতি আমার থাকবে। তারা যেন ওভার দ্য শোল্ডার আমাকে ফলো করতে পারে তারা যদি চায়। ওকে। অ্যাকচুয়ালি ইট ওয়াজ অ্যামেজিং টু নো যে আপনার সাপোর্ট সিস্টেম থাকছে এবং আপনাকে তারা ওভার দ্য শোল্ডার ফলো করতে পারবে। অ্যান্ড এক্ষেত্রে হচ্ছে আমি এটাই বলব যে দিন শেষে কে কি করছে সেটা আসলে আমরাও বলতে পারবো না। দিন শেষে সবাই সবার জায়গা থেকে বেস্ট এফোর্টটাই দিচ্ছে। প্রত্যেকটা ইন্সট্রাক্টর তারা তাদের জায়গা থেকে বেস্ট এফোর্টটাই দিয়ে থাকে। অ্যান্ড আপনার কোর্সেও সেটার হিত বিপরীত হবে না। আপনিও বেস্ট এফোর্টটাই দিয়েছেন।
এখন হচ্ছে আমি জাস্ট এটাই বলব যে আপনি যেহেতু আপনার এত বছর এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করলেন, আপনি ভিডিওটি শেষ হওয়ার আগে যারা এতক্ষণ ভিডিওটা দেখলো, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন না যে তাদের আসলে কিভাবে শুরু করা উচিত? কি জিনিস তাদের মাথায় রাখা উচিত? জি। ধন্যবাদ। এটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আমি বলব যারা মেটা মার্কেটিং শিখতে চায়, তারা ১ম এ আপনার বেসিক সম্পর্কে কিছু ধারণা নিক। ফ্রি রিসোর্স থেকে হলেও আপনার YouTube হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যদি ফ্রি রিসোর্স আপনার কেউ পায়, সেখান থেকে শুরু করেন। বেসিক সম্পর্কে একটা ধারণা নেন। তারপর ধীরে, ধীরে আপনারা অ্যাডভান্স লেভেলে যান এবং কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকেন। আপনারা ভালো কোনো মেন্টর দেখেন ফেসবুক মার্কেটিং কিন্তু একটা অ্যাপ্লিকেবল জিনিস, হ্যাঁ? এটা কিন্তু এপ্লাই করতে হয়। এটা কিন্তু আপনি আ বই পড়ে মুখস্থ করলেন, আবার পরীক্ষার খাতায় উগলে দিলেন, এরকম কোনো বিষয় না। এটা একটা ইমপ্লিমেন্টেশন এর বিষয়। আপনি একটা লার্ন করবেন এবং সেটাকে আপনার মার্কেট প্লেসে বা আপনার নিজের জন্য ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্টেশন একটা বিষয়। সো আপনারা যদি ভালো কোনো মেন্টর পান, ওভার দ্য শোল্ডার ফলো করেন তাকে। তার টিউটোরিয়াল দেখেন, সে কিভাবে কাজ করছে, সে কিভাবে অ্যাড অপটিমাইজ করছে, সে কিভাবে অ্যাডের রেজাল্ট নিয়ে আসছে, এই সমস্ত জিনিস ফলো করেন এবং আপনার অ্যাডভান্স মডিউলগুলি দেখেন। দেখে আপনারা এই লার্নিংটা কন্টিনিউয়াস এই যে লার্নিং এর যে জার্নিটা সেটা আপনারা জারি রাখেন। তাহলেই আপনারা মার্কেটিং এ সাকসেসফুল হতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম ভাইয়া। আসলে অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে অ্যান্ড আসলে জানারও শেষ নাই। আ সেক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যে যারা হচ্ছে আপনার ব্যাপারে আরো জানতে চায় বা একটা আ আপনার থেকে একটা ফ্রি লার্নিং পেতে চায়, তারা কিন্তু চাইলে আবার আপনার ফ্রি কোর্সটাও করতে পারে। তো আমি যারা ভিডিওটা দেখছে তাদের সবাইকে আহ্বান করব আপনারা চাইলে উনার ফ্রি কোর্সটা দেখতে পারেন। ফ্রি কোর্সে অসংখ্য ভ্যালু দেওয়া হয়েছে। অ্যান্ড দেন যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে আপনি কোয়েশ্চেনও করতে পারবেন। তো ভাইয়া আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি। অনেক ভালো সময় কাটলো আপনার সাথে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন আসসালামু আলাইকুম। ম্যাক্সিমিকে অসংখ্য ধন্যবাদ টু হ্যাভিং মি হিয়ার। থ্যাংক ইউ।